আজকে আমরা নির্মাণ সহায়ক মানে যেটাকে আমরা এনএস বলে চিনি, এই এনএস সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে নির্মাণ সহায়কের, সেগুলো কিন্তু আমরা ডিটেলসের সঙ্গে সঙ্গে কিন্তু আলোচনা করব। তো টোটাল আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 10টা নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার পার্ট 1, ঠিক আছে। তো সবগুলো সিরিজ কিন্তু এইভাবে নোটসের আকারে কিন্তু আমি সেশনগুলো কমপ্লিট করব। তো চলো বেশি কথা না বলে আমরা সেশনটাকে শুরু করি। তো দেখো আজকের সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে দেখো কেওলাইন ইজে, ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার বিএমসির প্রশ্ন। তোমরা এখানে বুঝতে পারছো, ঠিক আছে, এটা হচ্ছে বিএমসির প্রশ্ন। তাহলে এই যে কেওলাইনটা কার উদাহরণ? ঠিক আছে, তোমার জিওলজিক্যাল ক্লাসিফিকেশানের না ফিজিক্যাল ক্লাসিফিকেশান না কেমিক্যাল ক্লাসিফিকেশান, কার মধ্যে এই কেওলাইনের উদাহরণটা আসছে? ঠিক আছে, তো সেগুলো আমরা ডিটেলসের সাথে আলোচনা করব। তো চলো এখান থেকে কি কি জানতে হবে দেখো। সর্বপ্রথম আমাদেরকে তো জানতে হবে রক ক্লাসিফিকেশানের সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। তাহলে রক ক্লাসিফিকেশানকে আমরা 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি জিওলজিক্যাল ক্লাসিফিকেশান, আর একটা ফিজিক্যাল ক্লাসিফিকেশান, আর একটা আছে কি কেমিক্যাল ক্লাসিফিকেশান। তো এই যে জিওলজিক্যাল ক্লাসিফিকেশানের কথা যদি বলি, এখানে কিন্তু 3 রকমের রয়েছে। কী কী রয়েছে? না সেডিমেন্টারি রক রয়েছে, ঠিক আছে। কী কী রয়েছে? না সর্বপ্রথম রয়েছে আমাদের সেডিমেন্টারি রক, ঠিক আছে। এছাড়াও রয়েছে ইগনিয়াস রক, মেটামরফিক রক। তো এক এক করে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা জানবো সেটা হচ্ছে কি না সেডিমেন্টারি রক। তো সেডিমেন্টারি রক মানে কি? সেডিমেন্টারি রক বলতে কি বোঝাচ্ছে? না দেখো, ফর্ম বাই ওয়েদার অ্যাকশান। ধরো এই একটা বড় একটা ধরো আমাদের রয়েছে পাহাড়, ঠিক আছে, এই ধরো রয়েছে একটা পাহাড়। তো এই পাহাড়টা ওয়েদার অ্যাকশানের জন্য ভেঙে ছোট ছোট পাথরে পরিণত হয়ে যাচ্ছে, একে আমরা কি বলবো? সেডিমেন্টারি রক। বা তুমি এটাকে এইভাবেও বলতে পারো যে তোর এরকম ছোটো 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 পাথর রয়েছে, ঠিক আছে। এই পাথরগুলো কী হলো? ওয়েদার অ্যাকশানের জন্য, ঠিক আছে, সেটা এয়ার হতে পারে, জলের মাধ্যমে হোক, বাতাসের মাধ্যমে হোক, এগুলো ভেসে এসে একটা জায়গায় কী করলো? না এরকম একটা বড় পাথরে পরিণত করে দিল। কিসের জন্য? না ওয়েদার অ্যাকশানের জন্য। তো এটাকে আমরা কি বলবো? না সেডিমেন্টারি রক। তো এই সেডিমেন্টারি রকের উদাহরণ কি হয়ে যাবে? না জিপসাম, স্যান্ডস্টোন, লাইমস্টোন, গ্রাভেল, তারপর হচ্ছে সেল, লিগনাইট, এগুলো হচ্ছে আমাদের সেডিমেন্টারি রকের উদাহরণ। তো এই সেডিমেন্টারি রকের কিছু সাব ক্লাসিফিকেশান রয়েছে, মানে এরও কিছু ক্লাসিফিকেশান রয়েছে। কী কী ক্লাসিফিকেশান? না 3 রকমের ক্লাসিফিকেশান। 3 রকম ক্লাসিফিকেশানের মধ্যে সর্বপ্রথম যে ক্লাসিফিকেশানটা সেটা হচ্ছে সেটা হচ্ছে কি না মেকানিক্যালি, তারপর হচ্ছে কেমিক্যালি, তারপর হচ্ছে অর্গানিক। তো মেকানিক্যাল মানে কি? মানে যেগুলো আমরা মেশিনারির মাধ্যমে, যেমন আমরা প্লেন দিয়ে উড়ে যাচ্ছি, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার মেকানিক্যালিভাবে। তো সেগুলো হচ্ছে কি না তো হচ্ছে তোমার স্যান্ডস্টোন। আর কেমিক্যালি হচ্ছে ধরো ধরো একটা রয়েছে পাহাড়। তো এই পাহাড়টা কী হলো? কেমিক্যাল এমন রিয়াকশান হলো যে এই পার্টটা কী হলো? ক্ষয় হয়ে দূরে এসে এখানে এসে এখন ছোটো একটা পাহাড়ে তৈরি করলো। তাহলে এই যে ক্ষয় হয়ে যে এখানটায় এলো, এটা কিসের মাধ্যমে হলো? কেমিক্যালের মাধ্যমে হলো, ঠিক আছে। তার উদাহরণ হিসেবে যদি দেখি তাহলে কী হয়ে যাবে? লাইমস্টোন। আর অর্গানিক মানে ন্যাচারালি, সেটা হচ্ছে সেল, তারপরে চিস্ট, এগুলো হচ্ছে আমাদেরকে না অর্গানিক। আচ্ছা চলো দ্বিতীয়ত আমরা পড়বো ইগনিয়াস রক। ইগনিয়াস রক বলতে কী বোঝায়? দেখো, ইগনিয়াস রক হচ্ছে ভূগর্ভস্থ চাপে এবং তাপের জন্য কী হয়ে যাচ্ছে না তোমার ভূগর্ভ থেকে যে বেরিয়ে আসছে লাভা এবং ম্যাগমা, ঠিক আছে, ম্যাগমা বলো লাভা বলো, এগুলো হচ্ছে একটা লিকুইডের মতো। সেগুলো কী হচ্ছে? আর্থ সারফেসের উপরে বা নিচে জমাট বেঁধে যদি একটা রক তৈরি করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? না ইগনিয়াস রক। তাই এখানে কি বলছে দেখো, রকস আর ফর্ম বাই সলিডিফিকেশান অফ ম্যাগমা। কী হচ্ছে? সলিডিফিকেশান অফ ম্যাগমা অ্যান্ড লাভা কি বিলো অর অ্যাবাভ দ্য আর্থ সারফেসের উপরে বা নিচে জমাট বেঁধে যদি তোমার একটা রক তৈরি করে, তাহলে সেটাকে আমরা ইগনিয়াস রক বলবো। এর উদাহরণ হিসাবে কি হবে? সেটা হচ্ছে গ্রানাইট, বেসাল্ট, ট্র্যাপ, ডোলোমাইট, পিগমাটাইল। যে উদাহরণগুলো দিয়েছি এই নোটে, এইগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কেন এই এসএসসি জেই লেভেল পর্যন্ত যত রকমের প্রশ্ন এসছে এইগুলো থেকে সবগুলো উদাহরণ কিন্তু এখানটায় আমি নোটে টুকে দিয়েছি। তো সুতরাং বুঝতেই পারছো এসএসসি জেই লেভেল মানে কি বোঝাতে চাইছি। এই লেভেলে যদি প্রিপারেশন যদি তোমাদের থাকে, তাহলে তোমরা পিএসসি জেই বলো, বলো বা নির্মাণ সহায়ক বলো, কেএমসি বলো, কেএমডিও বলো, কোনো পরীক্ষা কিন্তু আটকাবে না, এর মধ্য থেকেই আসবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে ইগনিয়াস রকেরও কিছু সাব ক্লাসিফিকেশান রয়েছে, ভাগ রয়েছে। কি কি ভাগ? না দেখো, এখানে 3টি আমরা ভাগ
ইগনিয়াস রকের মধ্যে তিনটে ভাগ আমরা পড়বো। কি কি না দেখো, একটা হচ্ছে ইন্ট্রোসিভ, আর একটা এক্সট্রোসিভ, আর একটা হাইপার বেসাল। তো ইন্ট্রোসিভের মধ্যে কি কি আসছে? ইন্ট্রোসিভের মধ্যে আসছে দেখো, ইন্ট্রোসিভ হচ্ছে তোমার হুইচ ফর্ম ইন ডিপ ক্রাস্ট, মানে ধরো এটা ডিপের মধ্যে, মানে আর্থ যে ক্রাস্টটা রয়েছে তার ডিপলি ক্রাস্ট থাকবে, সেটা হচ্ছে তোমার ইন্ট্রোসিভ, যেমন হচ্ছে গ্রানাইট। আর এক্সট্রোসিভ হচ্ছে কি না অন সারফেসের মধ্যে থাকবে, ফর্ম হবে আর সারফেসের, তখন সেটাকে আমরা বলবো এক্সাম্পল হিসেবে বলবো বেসাল্ট। আর হাইপার বলা হচ্ছে কি, হাইপার বলা হচ্ছে এই ইন্ট্রোসিভ আর এক্সট্রোসিভের মাঝখানে থাকবে, সেটা হচ্ছে হাইপার বোসা, মানে হচ্ছে কি ডোলোমাইট। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ইগনিয়াস রক। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মেটামরফিক রক। মেটামরফিক রক বলতে কি বোঝায় না, ইগনিয়াস রক এবং সেডিমেন্টারি রক, এই দুটো রকের কী হচ্ছে না হাই প্রেশার এবং টেম্পারেচারের জন্য কী হচ্ছে না একটা রক তৈরি করছে, সেটাকে আমরা কী বলবো মেটামরফিক রক। এখানে তাই বলছি দেখো, ইগনিয়াস অ্যান্ড সেডিমেন্টারি রক আর আন্ডারগোন কনসিডারেবল চেঞ্জ উইথ হাই প্রেশার। দেখো হাই প্রেশার অ্যান্ড টেম্পারেচার, এই দুটো টার্ম যদি থাকে তাহলে সেটাকে আমরা কী বলবো মেটামরফিক রক। এক্সাম্পল হিসেবে আমরা কি জানবো, মার্বেল, তারপর হচ্ছে স্লেট, কোয়ার্টজ। মার্বেল কি দিয়ে তৈরি হয়? মার্বেল হচ্ছে মেড ফ্রম লাইমস্টোন দিয়ে কিন্তু আমাদের মার্বেল তৈরি হচ্ছে। আর এই স্লেট কি দিয়ে তৈরি হচ্ছে? স্লেট হচ্ছে মেড ফ্রম গ্রানাইট দিয়ে আমরা কি করছি না স্লেট তৈরি করছি। আর কোয়ার্টাজাইট হচ্ছে তোমার মেড ফ্রম হচ্ছে কি স্যান্ডস্টোন দিয়ে আমরা কোয়ার্টাজাইট আমরা তৈরি করছি। তো এগুলো হচ্ছে আমার মেটামরফিক রকের উদাহরণ। এছাড়াও আরও দুটো ক্লাসিফিকেশান রয়েছে। কী কী? ফিজিক্যাল ক্লাসিফিকেশান আর কেমিক্যাল ক্লাসিফিকেশান। ফিজিক্যাল ক্লাসিফিকেশানের কথা যদি বলি তাহলে দেখো এখানে কিন্তু 3 রকমের রয়েছে। কী কী ভাগ রয়েছে, ক্লাসিফিকেশান রয়েছে? একটা হচ্ছে তোমার স্টেটিফাইড, আনস্টেটিফাইড আর একটা ফোলিয়েটেড। তো স্টেটিফাইড বলতে কী বোঝায়? স্টেটিফাইডের মধ্যে কী হবে না লেয়ার থাকবে। তাহলে রক শো লেয়ার স্ট্রাকচার, মানে ধরো এই ধরো রয়েছে একটা পাথর, এর মধ্যে কী হবে না এরকম কিন্তু লেয়ারভাবে থাকবে, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, উপরে একটা লেয়ার, এরকম কিন্তু লেয়ার থেকে একটা বড় পাথর তৈরি হবে, সেটা হচ্ছে স্টেটিফাইড। যেমন হচ্ছে তোমার সেডিমেন্টারি রকের উদাহরণ, এটা তুমি বলতে পারো স্টেটিফাইডের ক্ষেত্রে, যেমন হচ্ছে তোমার স্যান্ডস্টোন। আর আনস্টেটিফাইড বলতে কি, এইরকম একটা তোমার কী হবে পাথর হবে, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো লেয়ার দেখা যাবে না, পুরো সিম্পলি একটাই স্টোন এইভাবে দেখা যাবে। এখানে যেমন তুমি কী হচ্ছে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, 1 2 3 4টি, এখানে তোমার 4টি লেয়ার দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখো একটাই লেয়ার। তো যদি লেয়ার দেখা না যায় তাহলে তাকে আনস্টেটিফাইড রক বলবো। তাহলে কী হচ্ছে, রক নট শোয়িং লেয়ার স্ট্রাকচার ক্যান নট ইজিলি স্প্লিট ইন্টু দিস স্ল্যাব। উদাহরণ হিসেবে কী হয়ে যাবে, গ্রানাইট, মার্বেল, ট্রেপ, এক প্রকার কিন্তু ইগনিয়াস রক হচ্ছে এর উদাহরণ। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো ফোলিয়েটেড রক। আচ্ছা, ফোলিয়েটেড রক বলতে কি বোঝায়? ফোলিয়েটেড এমন একটা রক হবে যে এই ধরো রয়েছে, এর মধ্যে কিন্তু লেয়ার দেখা যাবে, কিন্তু কী হবে প্রচুর এরকম পাতলা পাতলা চিপসের মতন কিন্তু লেয়ারগুলো থাকবে, সেটাকে আমরা কি বলবো না ফোলিয়েটেড রক, যেমন হচ্ছে কি স্লেট। ওকে, চলো এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি কেমিক্যাল ক্লাসিফিকেশান। ঠিক আছে, এই কেমিক্যাল ক্লাসিফিকেশান হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাসিফিকেশান। তো কেমিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে কী কী আসছে দেখো, সেটা হচ্ছে কি ক্যালকেরিয়াস রক, আর্গেলিসিয়াস রক, ঠিক আছে, তারপর হচ্ছে সিলিসিয়াস রক, 3টে আসবে। তো সর্বপ্রথম হচ্ছে কি ক্যালসিয়াস রক। ক্যালসিয়াস রক বলতে কী বোঝাচ্ছে দেখো, দিজ রক হ্যাভিং ক্যালসিয়াম কার্বনেট, এই যে দেখো ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে এর মেন কম্পোনেন্ট, ওয়াজ দেয়ার মেন কম্পোনেন্ট। তাহলে এর উদাহরণ হিসেবে যদি দেখি মার্বেল, লাইমস্টোন, তাহলে এক্ষেত্রে দেখো এইটা তোমাকে মনে রাখতে হবে, ক্যালকেরিয়াস রকের হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে মেন কম্পোনেন্ট। আর এখান থেকে যেটা মনে রাখতে হবে উদাহরণ কি মার্বেল আর লাইমস্টোন, কিন্তু এর মধ্যে যে ক্যালকেরিয়াসের মধ্যে কিন্তু লাইমটা প্রেজেন্ট থাকতে হবে, এবং লাইমের সাথে কি ক্যালসিয়াম কার্বনেট কিন্তু থাকতে হবে। আর এরপরে দেখো আর্গেলেসিয়াসের মধ্যে কি প্রেজেন্ট থাকবে না, আর্গেলেসিয়াসের মধ্যে কিন্তু ক্লে মাস্ট বি থাকতেই হবে আর অ্যালুমিনা। তাহলে দেখো এখানে কী হয়েছে যে ক্লে প্লাস অ্যালুমিনা। উদাহরণ হিসাবে কী হবে, স্লেট, ক্লে, লেটেরাইট, মুডস্টোন, কেওলাইন। আমাদের প্রশ্নতে কী ছিল, এই কেওলাইন কার উদাহরণ ছিল। তাহলে দেখো এটা তোমার এসএসসি জেইতে কিন্তু এই প্রশ্নটা রয়েছে, কিন্তু আমাদের নির্মাণ সহায়কে কিন্তু এই প্রশ্নটা রয়েছে। কোত্থেকে টুকেছে, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে টুকে দিয়েছে। তাহলে আর এইটা যদি খুঁটিনাটি যদি না পড়া হতো তাহলে কিন্তু এই যে এক্সাম্পলটা আমরা বুঝতেই পারতাম না, তাহলে অ্যান্সারটা আমাদেরকে ছেড়ে আসতে হতো প্রশ্নটা।
যেহেতু এখানে সব রকমের উদাহরণ আমি টুকেছি, তাই কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম যে আর্গিলেসিয়াস রক কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, সেদিকে তো পরে যাব, আগে এটা কভার করে নিই। এরপর দেখো সিলিসিয়াস রক। সিলিসিয়াস রক কী বলছে, দেখো এর মধ্যে হচ্ছে সিলিসিয়াস রকের মধ্যে কী থাকবে মেন কম্পোনেন্ট হিসাবে, সিলিকা থাকবে, তাই না? তাহলে তার উদাহরণ হিসেবে কী আসবে, স্যান্ডস্টোন, ট্র্যাপ, কোয়ার্টজ, গ্রানাইট, নেস, এগুলো হয়ে যাচ্ছে কি সিলিসিয়াস রকের উদাহরণ। ঠিক আছে, চলো এরপরে, হ্যাঁ এবারে আমরা চলে যাব এখানটায় তোমার প্রথমে প্রশ্নটাতে। তো উত্তরটা কি হয়ে যাবে দেখে নিই। দেখো কেওলাইন ইজে, তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, আর্গিলেসিয়াস রক, তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু ডিটেলসের সাথে কিন্তু আমরা পড়াশোনা করব, তো ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা থাকো, তো দেখবে আরও অনেক কিছু কিন্তু এখানটায় তোমরা দেখতে পাবে। ঠিক আছে, চলো শুধু পিডিএফটা নিয়ে নিলে তো হবে না, ব্যাপারগুলো বোঝার রয়েছে। ঠিক আছে, চলো এবারে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে, আর্নেস্ট মানি ডিপোজিট ফর এনি সিভিল ওয়ার্ক ইজ জেনারেলি। আচ্ছা আর্নেস্ট মানি, আর্নেস্ট মানি বলতে কি বোঝায় বলো তো? আর্নেস্ট মানি বলতে এটাকে বিড সিকিউরিটি মানিও কিন্তু বলা হয়। ঠিক আছে, আর্নেস্ট মানি ডিপোজিট মানে হচ্ছে ইএমডি এটাকে বলা হয়। মানে ধরো তুমি এই রয়েছে আমাদের ধরো একটা বিল্ডিং, ঠিক আছে, তো এই বিল্ডিংটা আমরা কি করছি, কনস্ট্রাকশান করা হবে। তো এটা টেন্ডার নেওয়ার জন্য দেখা গেল যে দুটো কি তিনটে কোম্পানি কিন্তু টেন্ডার নিতে চাইছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করা হবে না, এইটা যাতে তুমি বুক করে রাখো, ঠিক আছে, নট এ অ্যাডভান্স। ঠিক আছে, যদি বুক করতে পারো তার জন্য তোমাকে কি করতে হবে, একটা টিকিট নিতে হয়। সেই টিকিটটা মানে এই যে প্রজেক্টটা ধরো, এই প্রজেক্টটা ধরো তোমার কত না 100 টাকার একটা প্রজেক্ট, তাহলে এখানে তোমাকে টিকিটটা যে কিনতে হবে কত দিয়ে না 2.5% তোমাকে কি করতে হয়, টিকিটটা কিনে রাখতে হয়। ঠিক আছে, তাহলে তুমি টেন্ডারটা তোমার পাস হবে, পাস হওয়ার পর তো অ্যাডভান্সের ব্যাপারটা আসবে। তো তাহলে 100 টাকা এত পাস মানে 2 থেকে 2.5 টাকা কিন্তু তুমি দিচ্ছ প্রথমে। এইটাই হয়ে যাচ্ছে কি আমাদের না আর্নেস্ট মানি। ঠিক আছে, হয়তো 3 জনই দিল, তারপর যার টেন্ডারটা পাস হবে তাকে কি করতে হবে না টাকা অ্যাডভান্স করতে হবে, কত 10% অ্যাডভান্স দিতে হবে সিকিউরিটি হিসেবে, তারপরে গিয়ে তোমাদের আগে যাবে। তো এই প্রশ্নটা অনেক জায়গায় আমি দেখেছি যে 1 to 2% বলে, কিন্তু আমি একটা বইতে পেয়েছি, ঠিক আছে, যে তোমার রুলস হিসাবে, তো সেখানে রয়েছে 2 to 2.5%। তো সেই হিসাবে যদি ধরি তাহলে এখানে কিন্তু আমাদের ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এর ডিটেল সলিউশনটা এখানটা রয়েছে, দেখো আর্নেস্ট মানি কী কী রয়েছে এখানে, আরও অনেক কিছু পয়েন্ট আমরা পাবো এখানে। দেখো আর্নেস্ট মানিতে কী বলছে, আর্নেস্ট মানিতে বলছে হোয়াইল সাবমিটিং এ টেন্ডার the contractor is required to deposit some amount with the department as the and the গ্যারেন্টি অফ দ্য টেন্ডার ইজ নন এজ আর্নেস্ট মানি। মানে এটা হচ্ছে এক প্রকারের তোমার কি অ্যাডভান্স বলবো না, এটা হচ্ছে তোমার একটা টিকিট। টেন্ডার পাওয়ার জন্য তোমাকে আগে সর্বপ্রথম একটা টিকিট নিতে হয়, সেটাকে হচ্ছে তোমার বিল সিকিউরিটিও বলা হয়, বিল সিকিউরিটি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ইএমটি মানে আর্নেস্ট মানি, সেটা কত 2 to 2.5% কিন্তু আমাদেরকে দিতে হয় টেন্ডার অ্যামাউন্টের, যা টেন্ডার অ্যামাউন্ট হবে তার কিন্তু 2 থেকে 2.5%। ঠিক আছে, কিন্তু এখানে কি বলে দিয়েছে দেখো, নোটসে দুটো নোটস বলছে আর্নেস্ট মানি অ্যান্ড সিকিউরিটি মানি আর রিফান্ডেড আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম উইদাউট এনি ইন্টারেস্ট ছাড়া কিন্তু তোমাকে রিটার্ন দেওয়া হবে। কিন্তু এখানে দেখো যে আর্নেস্ট মানি আর সিকিউরিটি মানির যদি তোমাকে প্রশ্ন বলে যে আর্নেস্ট মানি আর সিকিউরিটি মানি দুটো মিলিয়ে কত হয়, তখন কিন্তু তোমাকে বলতে হবে 10%। কেন না, দেখো সিকিউরিটি মানি মানে কত 10% সিকিউরিটি মানি, আর আর্নেস্ট মানি 2 থেকে 2.5%। আমি যদি 2.5% যদি এখানে ধরে নিই তাহলে 10 থেকে 2.5 গেলে কত হবে 7.5, তাই তো 7.5%, তাহলে 7.5% হয়ে যাবে তোমার সিকিউরিটি, আর আর্নেস্ট হয়ে যাবে 2। মানে তোমাকে প্রথমে যে তুমি যে টিকিটটা আর্নেস্ট মানি যে 2 থেকে 2.5% দিলে, ঠিক আছে, সেটা পরে যখন অ্যাডভান্স তুমি করতে যাবে তখন সিকিউরিটি মানির সময় কিন্তু এটা ডিডাক্ট হয়ে যায়। তো এই দুটোকে কুল মিলিয়ে কিন্তু হয় 10%। তো তোমাকে যদি শুধু আর্নেস্ট মানি বলে তাহলে 2 থেকে 2.5% নিতে হবে, আর যদি সিকিউরিটি মানি বলে তাহলে কিন্তু 7%। দুটো মিলিয়ে যদি বলে তাহলে কিন্তু তখনও কিন্তু হবে 10%। ওকে, চলো এরপরে আমরা তাহলে এখানটায় কী হয়ে গেল মানে আমাদের 2 to 2.5% হয়ে যাবে। চলো এবার 3 নম্বর কী বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে দ্য M15 গ্রেড কংক্রিট স্ট্যান্ড ফর স্ট্রেংথ অফ কংক্রিট। তাহলে বলছে দেখো এখানে কি বলছে M15, বহুবার আলোচনা করেছি।
ঠিক আছে। এটা তোমরা IS 456 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 456 2000-এর কোথায় পাবে বলো তো? তোমরা পেজ নম্বর 16-তে চলে যাবে, পেজ নম্বর 16, এবং সেখানে দেখবে একটা টেবিল রয়েছে, গ্রেড অফ কংক্রিট বলে একটা টেবিল রয়েছে, টেবিল নম্বর 2, সেখানটায় গেলে তুমি এটা সম্পর্কে পুরো ডিটেলসে পেয়ে যাবে। দেখো এই যে M15, এম বলতে কি বোঝায় না, এম বলতে আমরা কি বলবো মিক্স, আর 15 হচ্ছে কি না, 15 হচ্ছে স্পেসিফাইড তোমার যে ক্যারেক্টারিস্টিক কম্প্রেহেনসিভ স্ট্রেংথ। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কার না 150 কিউবের। ঠিক আছে, 150 কিউবের কতদিন না 28 ডেজ আমরা যদি কিউরিং পিরিয়ডে রাখি, তাহলে কত 150 কিউবের মধ্যে যদি রাখা হয় 28 ডেজ, তো তারপরে আমরা তার যে ক্যারেক্টারিস্টিক কম্প্রেহেনসিভ স্ট্রেংথ যে টেস্ট করব, সেইটা এই 15-এর ক্ষেত্রে আসবে কত না 95% আসবে 15, আর 5% আসবে আদার্স। তো এই যে 95% আসবে 15, সেটাই হয়ে যাচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক কম্প্রেহেনসিভ স্ট্রেংথ। তো এর স্ট্রেংথটা কত, তো M15-এর স্ট্রেংথটা কত আসবে, তাহলে সেটা হচ্ছে 15, আর ইউনিটটা কি হয় নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো তোমরা চলে যাবে IS 456 2000-এর 16 নম্বর পেজ যে আইএস কোডটা রয়েছে। ঠিক আছে, এবং সেখানে যদি ওল্ড ভার্সানে দেখো টেবিল নম্বর 2-তে কিন্তু ভুল রয়েছে, ভুল না কিছু কারেকশান হয়েছে। ঠিক আছে, আর তোমরা নিউ অ্যামেন্ডমেন্টে চলে গেলে সেখানে দেখবে অ্যামেন্ডমেন্ট নম্বর 4-এ কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ওকে, আর যার কাছে নেই তোমরা কমেন্ট করো, আমি দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে, বা এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে অনেকগুলো প্লেলিস্ট রয়েছে, সেখানে দেখবে IS কোড বলে একটা কিন্তু প্লেলিস্ট রয়েছে, তো সেখানে কিন্তু অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু আপলোড করা রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপর 4 নম্বরে যাব। 4 নম্বর কি বলছে দেখো, 4 নম্বরে বলছে যেটা বলছে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার ইন সিমেন্ট কংক্রিট মিক্স গিভেন কংক্রিট, মানে ধরো তুমি একটা কংক্রিট, এই ধরো একটা তুমি কংক্রিট বানাচ্ছ, ঠিক আছে, এতে সিমেন্ট স্যান্ড এবং এগ্রিগেট রয়েছে, তো এর মধ্যে তোমার কি হচ্ছে না ওয়াটারের পরিমাণ কি হয়ে গেল, বেশি হয়ে গেল। তো ওয়াটারের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে সেটা কী হবে, স্ট্রেংথটা কী হবে, স্ট্রেংথ ওয়াটার বাড়া মানে স্ট্রেংথ কী হবে, কমবে, কি স্ট্রেংথ কমবে। আবার ওয়াটার যদি কম হয় তাহলে স্ট্রেংথ কী হবে, বাড়বে। তাহলে এখানে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার বলে দিচ্ছে, তাহলে ওয়াটারের পরিমাণটা কী হচ্ছে এখানে বাড়ছে, তো ওয়াটারের পরিমাণ যদি বাড়ে তাহলে স্ট্রেংথের পরিমাণটা কী হয়ে যাবে, কমবে, তাহলে কী হবে, ডিক্রিজ হয়ে যাচ্ছে, মানে লেস স্ট্রেংথ। তাহলে কেন, মানে ওয়াটারের সঙ্গে স্ট্রেংথের শত্রুতা রয়েছে, তাহলে কী হয়ে যাবে 1/, তাই তো। তাহলে এটা যদি বাড়ে স্ট্রেংথ কী হয়ে যাবে, কমবে, ইনভার্সালি প্রপোর্শনাল টু হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 5 নম্বরে বলছে যেটা ফার্স্ট ক্লাস ব্রিক হোয়েন ইমার্জ ইন কোল্ড ওয়াটার ফর 24 আওয়ার্স সেল নট অ্যাবজর্ব ওয়াটার মোর দেন। ঠিক আছে, তো এটা তো 20% হয়ে যাবে, ইটস ড্রাই ওয়েট। এটা আমাদের পিএসসি যে লেটেস্ট যেটা হলো 2022, সেটাতে এসছে, কেএমসিতেও এসেছিলো। ঠিক আছে, সেকেন্ডবারে যে কেএমসিটা হয়েছে সেখানে এসেছিলো। তো যেহেতু ব্রিক থেকে প্রশ্ন, তো ব্রিকের থেকে পড়তে গেলে অনেক কিছু রয়েছে। আচ্ছা তোমরা বলো তো ফার্স্ট ক্লাস ব্রিকের তোমার অ্যাভারেজ যে লাইফটা কত, মোর দেন কত হয়, অ্যাভারেজ লাইফ হয় মোর দেন 10 ইয়ার, তাই তো। ফার্স্ট ক্লাস ব্রিকের অ্যাভারেজ লাইফ হচ্ছে কত, 10 ইয়ার্স। তো এখানে কিছু ওয়াটার অ্যাবজর্পশান রয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে ব্রিকের। তো আমি এখানটা 3টে লিখে দিচ্ছি, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। এর যে ওয়াটার অ্যাবজর্পশানটা তোমার ফার্স্ট ক্লাস ব্রিকের ক্ষেত্রে হচ্ছে 20%, সেকেন্ড ক্লাস ব্রিকের ক্ষেত্রে হচ্ছে 22%, আর থার্ড ক্লাস ব্রিকের হচ্ছে তোমার 25%। সবগুলো ভ্যালু কিন্তু আমার IS কোড থেকে দেখা। ঠিক আছে, আর এখানে আমি যদি তোমার ক্রাশিং স্ট্রেংথের কথা বলি, ঠিক আছে, তো ক্রাশিং স্ট্রেংথের কথা বললে তোমাকে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং আন্ডার বার্ন আর ওভার বার্নের কথা কিন্তু এখানে তোমাকে বলতে হবে। তাহলে সর্বপ্রথম আমি উপরে লিখবো কী বলতো, ওভার বার্ন, কী লিখবো, ওভার বার্ন, তারপরে কী লিখবো, ফার্স্ট ক্লাস, তারপরে হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে থার্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমরা আন্ডার বার্ন। এইভাবে যদি করো না, তাহলে কিন্তু মনে রাখার ক্যাপাসিটিটা কিন্তু তোমার মনে রাখার জন্য কিন্তু ইজি হবে, তোমরা খুব ভালোভাবে কিন্তু এটাকে খুব ইজি প্রসেসে কিন্তু তোমরা মনে রাখতে পারবে। ঠিক আছে, তো দেখো সর্বপ্রথম আমরা মনে রাখবো কি না ফার্স্ট ক্লাস।
ঠিক আছে, ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসের তোমার ক্রাশিং, এটা হচ্ছে কি ক্রাশিং স্ট্রেংথ, এখানটা লিখে দিচ্ছি ক্রাশিং স্ট্রেংথ কার, না ব্রিকের, ফার্স্ট ক্লাস ব্রিকের ক্রাশিং স্ট্রেংথ কত, না তোমার হচ্ছে 105। ঠিক আছে, 105 কি কেজি পার সেন্টিমিটার। ঠিক আছে, কত 105 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো কেজি পার সেন্টিমিটার স্কোয়ারকে তোমাদেরকে যদি নিউটন পার মিলিমিটার স্কোয়ারে যদি যেতে হয়, তাহলে কি করতে হবে, 0.1 দিয়ে গুণ করে দিতে হয়, তাই না? তাহলে 0.1 দিয়ে যদি গুণ করো, তাহলে এটা কি হয়ে যাবে, 105টা কী হয়ে যাবে 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দু রকমের তোমাদেরকে বলে দিলাম। তো আমি যে কোনো একটাই লিখে দিচ্ছি, যেহেতু এখানে বক্সে লিখে দিচ্ছি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তো কেজি পার সেন্টিমিটার স্কোয়ারেই বলে দিচ্ছি। আর সেকেন্ড ক্লাস ব্রিকের তোমার ক্রাশিং স্ট্রেংথ কত, না 75 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর থার্ড ক্লাস ব্রিকের কত, না 50 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আন্ডার বার্নের ক্ষেত্রে কত, না 35 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর এরপরে এখানটা যেটা আমি একটা লিখতে ভুলে গেছি, পিচের ক্ষেত্রে কত হয়, না পিচের ক্ষেত্রে হচ্ছে কত তোমার 240 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর ওভার বার্নের ক্ষেত্রে হচ্ছে কত 350 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো 350 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার মানে সেটাকে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে যদি নিয়ে যাই, তাহলে সেটা কত হবে 35, তাই তো 35 কি নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এইভাবে কিন্তু তোমাদের ওয়াটার অ্যাবজর্পশান তোমাদের মনে রাখতে হবে। আর এই যে ব্রিকের যদি আমি চিপ ইনগ্রিডিয়েন্টের কথা যদি বলি, তাহলে সেটা কী হয়ে যাবে অ্যালুমিনা। কেন, সেখানে তুমি পিএসসি করার সময় কিন্তু আমি তোমাকে বলেছিলাম ABCর একটা ব্যাপার। এ মানে কি, এ মানে হচ্ছে অ্যালুমিনা, কার, ব্রিকের, বি বলতে ব্রিক, তাহলে অ্যালুমিনা কার, ব্রিকের কি চিপ ইনগ্রিডিয়েন্ট, তাহলে ABC এইভাবে তোমাদের মনে রাখতে হবে। তাহলে এ হচ্ছে কি অ্যালুমিনা ব্রিকের চিপ ইনগ্রিডিয়েন্ট, এভাবে কিন্তু মানে ABC এইভাবে কিন্তু মনে রাখতে হবে। তো এই ব্রিকের অ্যালুমিনার পার্সেন্টেজ কত, অ্যালুমিনার পার্সেন্ট হচ্ছে তোমার 33%। এটা অ্যালুমিনার পার্সেন্টেজ কত, এই যে অ্যালুমিনার পার্সেন্ট হচ্ছে 33%। আবার দেখো এই যে 33%-এর মধ্যে কিন্তু দুটো পার্ট বেরিয়ে যাচ্ছে, কি, একটা আছে তোমার সিল্ড, আর একটা আছে তোমার ক্লে। তো সিল্ড কত পার্সেন্ট থাকছে, সিল্ড থাকছে 50%, আর ক্লে থাকছে কত পার্সেন্ট, 50%। কার, 33%-এর 50% হচ্ছে সিল্ড, আবার এই 33%-এর 50% হয়ে যাচ্ছে কে, ক্লে। ঠিক আছে, তো গুপ্তা বইতে এটা কিন্তু আলাদা রয়েছে। ঠিক আছে, আর তোমার অ্যালুমিনা কী দেয়, না অ্যালুমিনা হচ্ছে আমাদের প্লাস্টিসিটি দেয়, অ্যালুমিনা আমাদের প্লাস্টিসিটি দেয়। আর কি থাকে, না আর একটা থাকে তোমার সিলিকা, তাই তো, আর একটা কি থাকে, সিলিকা। তো সিলিকা কত পার্সেন্ট থাকে, ঠিক আছে, সিলিকা হচ্ছে আমাদের 67% থাকে সিলিকা। সিলিকা কি দেয়, না শেপ আর স্ট্রেংথ দেয়, কী দেয়, শেপ আর কি দেয়, স্ট্রেংথ। সিলিকা শেপ আর স্ট্রেংথ দেয়, আর অ্যালুমিনা কী দিচ্ছে, আমাদের প্লাস্টিসিটি দিচ্ছে। ঠিক আছে, তো এখানে এইটুকু জানতে হবে। এছাড়া আরও অনেক কিছু রয়েছে, যে সিলিকা যদি এক্সেস হয়, তাহলে কি হবে, সিলিকা এক্সেস হলে আমাদের কি হয়, লস অফ কোহেশন। ঠিক আছে, লস অফ কোহেশন, বা এটাকে আমরা ব্রিটেলও বলবো, TTLE কী বলবো, ব্রিটেলও বলবো। আর আমাদের যদি অ্যালুমিনা যদি এক্সেস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী দেখা দেবে, ক্র্যাক দেখা দেবে, বা র্যাপ অ্যান্ড ড্রাইং দেখা দেবে। ঠিক আছে, এগুলো হয়। তো ব্রিক থেকে অনেক কিছু রয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, আরও পিছনের দিকে যত যাবো তত আলোচনা করব। ঠিক আছে, তাহলে এখানটা আমাদের কি হয়ে গেল, সি হয়ে গেছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপর আমরা 6 নম্বরের দিকে যাব। 6 নম্বর কী বলছে দেখো, 6 নম্বর বলছে টু এস্টিমেট সার্কুলার হেক্সাগন অক্টাগন শেপ বিল্ডিং। ঠিক আছে, একটা বিল্ডিং রয়েছে যেটা সার্কুলার শেপ, হেক্সাগন, অক্টাগন এই ধরনের শেপের একটা বিল্ডিং রয়েছে, তাহলে মোস্ট ইউজফুল মেথড। সেক্ষেত্রে আমরা যদি এস্টিমেট করি, কী মেথডে করব, সেন্টার লাইন মেথড, না ক্রসিং মেথড, লং অ্যান্ড শর্ট লাইন মেথড, নান অফ দ্য অ্যাবাভ। খুব ইজি একটা প্রশ্ন। ঠিক আছে, এর অ্যান্সারটা আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, কী অ্যান্সার হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। আর প্রত্যেককে বলবো সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, লাইক করো, আর বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। খুব ইজি
এখানে তবু তো আমি একটা হিন্টস বলে দিচ্ছি। সেন্টার লাইন মেথড মানে কি, এই ধরো একটা রয়েছে তোমাদের বিল্ডিং প্লেন, সেন্টার লাইন বলতে তোমার কী করবে, এইটাকে তুমি ভাগ করে নিতে হবে, ঠিক আছে, মানে তোমার এইভাবে সেন্টার করে করতে হবে। আর লং ওয়াল শর্ট ওয়াল বলতে কি, এটাকে তুমি যে ভাগ করলে এইটার একবার বের করবে, ঠিক আছে, এটার বের করবে, আবার এই মাঝখানেরটা বের করবে যাতে ওভাররাইড না হয়। কিন্তু সেন্টার থেকে তুমি করলে তোমার ওভারল্যাপিং যে পার্টটা হচ্ছে সেটাকে তোমাকে মাইনাস করতে হবে, ঠিক আছে। তো এটা তোমরা বলো, তোমার সেন্টার লাইন মেথড হবে, না ক্রসিং মেথড হবে, না লং ওয়ান শর্ট ওয়াল হবে, না নান অফ দ্য অ্যাবাভ হবে, ঠিক আছে। এখানে দেখো দুটো তোমাদের পরিচিত, সেন্টার আর লং ওয়াল শর্ট ওয়াল, নান অফ দ্য অ্যাবাভ রয়েছে, ক্রসিং মেথড রয়েছে। তো তোমরা ডিসিশান নিয়ে আমাকে বলো যে কি হবে উত্তরটা, ঠিক আছে। চলো 7 নম্বর কি বলছে দেখো, 7 নম্বর বলছে ইন সারফেস মেথড অফ ইরিগেশন ওয়াটার ইজ অ্যাপ্লাইড ডাইরেক্টলি ফ্রম, দেখো এখানে কী বলে দিয়েছে, সারফেস মেথড বলে দিয়েছে। আচ্ছা সারফেস মেথড, আচ্ছা ইরিগেশন থেকে যেহেতু প্রশ্ন, তো সর্বপ্রথম আমরা জানবো ইরিগেশনের ডেফিনেশান। ইরিগেশন কাকে বলবো, বেসিক ডেফিনেশান কী বলো তো, তুমি ধরো চাষযোগ্য জমিতে জল প্রোভাইড করাটাই হচ্ছে আমাদেরকে ইরিগেশনের কাজ। মানে ধরো একটা গাছ আমরা লাগিয়েছি, ওই গাছে মগে করে কি করলাম, ওর গোড়ায় জল দিলাম, এটাও এক প্রকারে কিন্তু ইরিগেশন, ঠিক আছে। তাহলে প্রাকৃতিকভাবে দিতে পারছি না, আমরা কি করলাম, আর্টিফিশিয়ালভাবে দিলাম, তাই তো। তো এটা কিন্তু এক প্রকারে ইরিগেশন। তাহলে সায়েন্স অফ আর্টিফিশিয়ালি ওয়াটার অ্যাপ্লিকেশান রিকোয়ারমেন্ট অফ ক্রপ, এটাকে আমরা কি বলবো, ইরিগেশন, তাই তো। তাহলে দেখো এখানে যেহেতু সারফেস ইরিগেশন বলেছে, এটা হচ্ছে টাইপস অফ ইরিগেশন। তাহলে কী হচ্ছে, টাইপ অফ ইরিগেশনের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 রকমের টাইপ হয়। কী কী, একটা আছে তোমার এই যে সারফেস, আর একটা আছে কি তোমার সাব সারফেস, আর একটা হচ্ছে তোমার স্প্রিংকার, ঠিক আছে। তো এর মধ্যে এই যে সারফেস যেটা, এটা কিন্তু এই প্রশ্নটি দিয়েছে। তাহলে সারফেস ইরিগেশনের কথা যদি বলি, সেটা হচ্ছে কী বলতো, মানে তুমি যেখানে ইরিগেশন করবে, ধরো এই রয়েছে আমাদের একটা ল্যান্ড, এই ল্যান্ডটা আমরা ইরিগেশন করব, এর আশেপাশে কিন্তু জল রয়েছে, ওয়াটার প্রেজেন্ট রয়েছে। তো সেই ওয়াটারটাকে আমরা কি করব, জাস্ট ঠেলে এখানটায় নিয়ে চলে আসবো, মানে তোমার গ্র্যাভিটি ফোর্সের মাধ্যমে এই জলটাকে আমরা ঠেলে এই চাষযোগ্য জমিতে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এটাকে আমরা বলছি কি সারফেস ইরিগেশন, ক্লিয়ার। তাহলে দেখো এই যে সারফেস ইরিগেশনে কিন্তু 2 রকমের টাইপের হয়, একটা হচ্ছে তোমার কি ফ্লো ইরিগেশন, আর একটা হচ্ছে কি লিফট ইরিগেশন। তো এই ফ্লো ইরিগেশন কি, ফ্লো ইরিগেশন হচ্ছে জল তো অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তো ফ্লো মানে কী করবো, ওয়াটার ইজ অ্যাভেলেবেল অ্যাট হায়ার লেভেল ইউজ অফ গ্র্যাভিটি ফোর্স, সেটা হচ্ছে কি ফ্লো ইরিগেশন। আর লিফট ইরিগেশন কি, লিফট ইরিগেশন হচ্ছে কুয়ো থেকে আমাদের জলটাকে তুলতে হবে, সেটা হচ্ছে কি লিফট ইরিগেশন। তাহলে এক্ষেত্রে পাইপ তো হবে না, ড্রিপ হেডও হবে না, স্প্রিংকার তো আলাদা টাইপ। যেহেতু এখানে সারফেস বলে দিয়েছে, তো সারফেসের মধ্যে ফ্লো আর লিফট আসবে, জল প্রেজেন্ট রয়েছে, শুধু ঠেলে আমরা নিয়ে চলে যাচ্ছি, তাহলে কিসের মাধ্যমে যাবে, ক্যানেলের মাধ্যমে। তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, এবং তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে। এখানেও কিন্তু আমি তাই লিখেছি, দেখো সারফেস ইরিগেশন ইজ টাইপ অফ ইরিগেশন ইন হুইচ ওয়াটার ডিরেক্টলি অ্যাপ্লাই ফ্রম ক্যানেল থ্রু দ্য নেটওয়ার্ক অফ ক্যানেল। তাহলে এখানে সারফেস ইরিগেশন ইজ 2 টাইপস, একটা হচ্ছে ফ্লো ইরিগেশন, একটা লিফট ইরিগেশন। তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো 8 নম্বর কী বলছে দেখো, 8 নম্বর কিন্তু ইরিগেশনের 3য় নম্বর টাইপ অফ ইরিগেশনের 3য় নম্বরটা দিয়ে দিয়েছে কি, স্প্রিংকার ইরিগেশন ইজ নট সুইটেবল। তাহলে স্প্রিংকার ইরিগেশনটা কোথায় তোমার সুইটেবল না, মানে সুইটেবল হবে না, ঠিক আছে, সুইটেবল নয় স্প্রিংকার ইরিগেশন। তাহলে দেখো স্প্রিংকার ইরিগেশন মানে কী রকম বোঝায়, যেমন ধরো তোমার চা বাগান, ঠিক আছে, এইটা ধরো তোমার চা বাগান রয়েছে, তো চা বাগানে তো আর গোড়ায় পুরো জল ঢেলে দেওয়া যায় না, সেটা কি হয় না একটা পাইপের মতো থাকে, সেখানে জলটা কিন্তু এইভাবে যায়, ঠিক আছে, মানে ঘুরে 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 স্প্রিংয়ের মতো ঘুরবে, দিয়ে জলটা কিন্তু চারদিকে কিন্তু জলটাকে ছড়িয়ে দেবে, এই হচ্ছে তার প্রসেস। তাহলে দেখো
এই যে স্প্রিংকার ইরিগেশনে কি হয়, ইফিসিয়েন্সি সবচেয়ে কম হয়। কি ইফিসিয়েন্সি কি হয়, লেস হয় সবচেয়ে। এই পয়েন্টগুলো মনে রাখো, এটা একটা পয়েন্ট। স্প্রিংকার ইরিগেশনের ইফিসিয়েন্সি কম হয়, চা বাগানে আমরা এটা ইউজ করি, ঠিক আছে। ইরোশন লস হয়, কি লস হয়, ইরোশন লেস হয়, ঠিক আছে। তারপরে স্টিপ স্লোপে আমরা ব্যবহার করব, কি স্টিপ স্লোপ বা তোমার হিলি এরিয়াতে কিন্তু আমরা এই স্প্রিংকার ইরিগেশনটা ইউজ করবো। তাহলে ওয়াটার ইজ অ্যাপ্লাইড টু দ্য গ্রাউন্ড বাই স্প্রে ওয়াটার ইজ অ্যাপ্লাইড লাইক রেন, ঠিক আছে। সেটাকে আমরা কী বলছি, স্প্রিংকার ইরিগেশন। তাহলে এখানে দেখো বলছে নট সুইটেবল। তাহলে দেখো নট সুইটেবল, এখানে রাইস দিয়েছে, রাইসের ক্ষেত্রে তো আমরা স্প্রিংকার ইরিগেশন ইউজ করি না, তাহলে এখানে এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নান অফ দ্য অ্যাবাভ এগুলো দিয়েছে, এগুলো মানে ক্রপ মানে জলের যে ইয়েটা সেটা কিন্তু হবে না, ক্রপ পুরো সেগুলো তো হচ্ছে না, কফি প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে না, কফি প্ল্যান্টের ক্ষেত্রে তো এটা সুইটেবল, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে নট সুইটেবল বলেছে, তাহলে আমরা রাইসটাকে চুজ করব। তো রাইসের কথা যেহেতু বলছে, তাহলে এখানে কিন্তু রাইসের কথা বললে সেখানে আরও অনেক কিছু রয়েছে। যেমন তোমার রাইসের কথা যদি বলি, রাইসের কর ডেপথ কত, রাইসের কর ডেপথ কত, 19 সেন্টিমিটার, কমেন্ট করো তোমরা, ঠিক আছে। বেস পিরিয়ড কত, রাইসের বেস পিরিয়ড হচ্ছে কত, 120 ডেজ, তাই তো। ডিউটি কত, 775। এইভাবে কিন্তু হুইটও রয়েছে, সুগার কেনও রয়েছে, তো সেগুলো আমরা যখন ইরিগেশন পড়বো তখন কিন্তু এগুলো সম্পর্কে আসবো। তো বর্তমান যেগুলো ডেটাগুলো দিচ্ছি এগুলো তোমরা বর্তমান মনে রাখো। তাহলে এখানে এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো এরপর 9 নম্বরে যাব। 9 নম্বর কি বলছে, দেখো এখানেও তাই বলে দিয়েছি। তাহলে স্প্রিংকার ইরিগেশন ইজ নট সুইটেবল ফর রাইস ডিউ টু হাই ডেল্টা রিকোয়ার্ড বাই রাইস। ওকে, চলো এরপরে দেখো 9 নম্বর বলছে প্রিন্সিপাল অফ সার্ভে ফলোয়িং দ্য পেমেন্ট অ্যাকুমুলেশন অফ এরর ইজ। এটা কিসের থেকে প্রশ্ন দিয়েছে, সার্ভে থেকে প্রশ্ন দিয়েছে, তাই তো। এটা হচ্ছে আমাদের সার্ভের প্রশ্ন। তো সার্ভের কিন্তু অনেকগুলো ক্লাস, ঠিক আছে, ফুল লেন্দি ক্লাস, 1.5 ঘন্টা করে এক একটা ক্লাস আমার এই চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে। ভিডিও ডেসক্রিপশানে তোমরা দেখবে সার্ভের প্লেলিস্ট রয়েছে, তো সেখান থেকে তোমরা ওই ক্লাসগুলো দেখে নাও। পুরো সারা জীবনের মতো পুরো কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একদম তোমাদের এসএসসি যেই লেভেল পর্যন্ত কিন্তু করা রয়েছে, এমন কোনো পয়েন্ট নেই যে ওখানে বাদ গেছে, সব কিছু রয়েছে। তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে সার্ভে জিনিসটা কি, সার্ভের ডেফিনেশান, ঠিক আছে। সার্ভের ডেফিনেশান হচ্ছে কি বলতো, যে তোমার ডিটেলস লোকেশান আমাদের বের করতে হবে। দেখো সার্ভে করতে গেলে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, যেমন তোমাকে পজিশান জানতে হবে, এলিভেশন জানতে হবে, বিয়ারিং জানতে হবে, ওরিয়েন্টেশন জানতে হবে, আরএল জানতে হবে, নাহলে কিন্তু আমরা সার্ভে করতে পারবো না। তাহলে সার্ভে মানে হচ্ছে আমাদের জরিপ করা, সোজা কথায় যেটাকে আমরা বলো মাপঝোপ করা। ধরো একটা আর্থ সারফেস রয়েছে, এই ধরো রয়েছে একটা আর্থ সারফেস, এবং আর্থ সারফেসের উপরে এখানটা ধরো একটা অবজেক্ট রয়েছে, এই যে এটা হচ্ছে কি অবজেক্ট, এই অবজেক্টের ডিটেলস লোকেশান বের করাটাই হচ্ছে আমাদের সার্ভে। তো এই ডিটেলস লোকেশানের মধ্যে কী কী আসছে, ডিস্টেন্স, ডাইরেকশান এবং এলিভেশান, এই যে 3টে টার্ম বললাম, কি ডিস্টেন্স, ডাইরেকশান আর এলিভেশান, এই 3টে যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা সার্ভে বলবো না। এই 3টে যে বললাম ডিস্টেন্স, ডাইরেকশান আর এলিভেশান, এই 3টে জিনিস কিন্তু থাকতেই হবে, তবে গিয়ে সেটাকে আমরা বলবো সার্ভে, ক্লিয়ার। তাহলে দেখো এটাকে এভাবেও কিন্তু বলা যায় পার্টিকুলার লোকেশানকে লোকেট করাই হচ্ছে সার্ভে, বা যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে যে কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে আমরা কী করছি, লোকেট করছি, সেটাই হয়ে যাচ্ছে সার্ভে। তাহলে প্রসেসের উপরে দাঁড়িয়ে, প্রসিডিওরের উপরে দাঁড়িয়ে যদি সার্ভে ডেফিনেশান করি, তাহলে সেটা 2 রকম পার্ট আসবে। প্রথমে আসবে কি পার্ট 1, আর একটা আসবে কি পার্ট 2। তো এই পার্ট 1-এ কী হচ্ছে না, হরাইজন্টাল প্লেন, তাই তো। হরাইজন্টাল প্লেন মানে চেন বা টেপের মাধ্যমে আমরা করব এটাকে আমরা কি বলবো, সার্ভে, যেটা চেন বা টেপের মাধ্যমে একটা হরাইজন্টাল মেজারমেন্ট করলাম, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, সার্ভে। এটাকে আমরা কি বলছি, সার্ভে। আর একটা পার্ট 2-তে কী আসছে না, সেটা হচ্ছে ভার্টিক্যাল
প্লেন, মানে ধরো এই রয়েছে একটা পাহাড়, পাহাড়ের এই উচ্চতা আমরা মাপছি, তো এটা কি ভার্টিক্যাল হচ্ছে, তাহলে এটাকে আমরা কী পার্ট টুতে বলবো। এই ভার্টিক্যাল প্লেনটা আমরা কিসের মাধ্যমে করব, না ভার্টিক্যাল প্লেনটা আমরা লেবেলিংয়ের মাধ্যমে করব। আর হরাইজন্টাল প্লেন হচ্ছে আমরা চেন বা টেপের মাধ্যমে করব। তাহলে পার্ট ওয়ানে মানে হরাইজন্টাল প্লেনে আমরা করলাম সার্ভে, একটা রিডিং পেলাম, ঠিক আছে, এবং পার্ট টুতে করে একটা রিডিং পেলাম। তো পার্ট ওয়ান প্লাস পার্ট টুতে পাওয়া রিডিং, এই দুটো রিডিংকে আমরা যদি যোগ করে দিই তাহলে যেটা আসবে সেটাকে আমরা কি বলবো, অ্যাকচুয়াল সার্ভে। তাহলে সার্ভে ডেফিনেশনটা কি বললাম সেটা কিন্তু পুরো ক্লিয়ারলি কিন্তু বোঝা গেছে, ঠিক আছে। এরপরে দেখো প্রশ্নতে যেটা বলেছে প্রিন্সিপাল অফ সার্ভে, মানে প্রধান প্যারামিটার যেটা, দেখো ধরো রয়েছে আমাদের একটা ল্যান্ড রয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, এই ল্যান্ডের ভিতরে এখানে ধরো একটা বাড়ি রয়েছে, এখানে একটা পুকুর রয়েছে, এখানে একটা টিউবওয়েল রয়েছে, এখানে একটা ট্রি রয়েছে, ক্লাব হাউস রয়েছে। তো এটাকে যখন আমরা সার্ভে করব দুই রকম প্রসেস হয়। কি এরকম প্রসেস, না প্রথমে হচ্ছে আমরা এই অবজেক্টগুলোকে মেপে নেব, ঠিক আছে, তারপরে বাইরেরটা করব। এতে কি হয়, এই প্রসেসটা করলে আমাদের এরর প্রচুর আসবে, তাই এই প্রসেসটাকে আমরা নেব না। তো আমরা কি করব, প্রথমে চারপাশে এই হোলটাকে প্রথমে মেজারমেন্ট করে নেব, সার্ভে করে নেব। তারপর এখান থেকে কত দূরে এই পুকুরটা রয়েছে, এবং এখান থেকে কত দূরে ক্লাব হাউস রয়েছে, কত দূরে এই টিউবওয়েলটা রয়েছে, ট্রিটা কত দূরে রয়েছে, এটা করব। দেখা গেল এই ট্রি পোর্শনটা আমার এরর এসছে, তো সেটাকে আমরা কী করব, ডবল গিয়ে সেটাকে যদি আমরা মেজারমেন্ট করে নিই, সার্ভে যদি করে, তাহলে এররটাকে কারেকশান করা যাবে। কিন্তু যদি অবজেক্ট প্রথম নিই তারপরে চারপাশেরটা নিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব, না এই এররগুলোকে ক্লিয়ার করতে পারবো না, প্রচুর প্রবলেম ক্রিয়েট দেখা দেয়। তাই এখানে প্রধান প্যারামিটার হিসেবে আমরা কী করব, হোল টু পার্ট, প্রথমে চারপাশে করব, তারপরে ভিতরে অবজেক্টগুলো নেব। তাহলে অপশান এতে কি বলছে, টু ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট, টু বি বলছে টু ওয়ার্ক ফ্রম পার্ট টু হোল তো হবে না, ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট, তাহলে এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তাহলে এখানেও তাই বলেছে, এ কারেক্ট অ্যান্সার। কী বলছে দেখো, প্রিন্সিপাল অফ সার্ভে, টু ওয়ার্ক ফ্রম হোল টু দ্য পার্ট, টু লোকেট এ নিউ স্টেশন বাই অ্যাটলিস্ট টু স্টেশন, ঠিক আছে, এই দুটো মেজারমেন্ট ফ্রম ফিক্স রেফারেন্স পয়েন্ট। প্রিন্সিপাল অফ সার্ভেতে গিয়ে কী বলছে, দ্য পারপাস অফ দিস প্রসেস of working is to prevent accumulation of error during this procedure. If there is any error is the measurement of the side of triangle to the not affect the whole work, the error can always be deducted and eliminated. ওকে, চলো আজকের জন্য লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। কি বলছে 10 নম্বর প্রশ্ন আমরা দেখব, ইন ইন্ডিয়ান অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াটার কনজামশন পার ক্যাপিটা পার ডে ফর ডোমেস্টিক পারপাস। তো এখানে ডোমেস্টিক পারপাস কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। ওয়াটার দেখো পার ক্যাপিটা কনজামশন বলতে কি বোঝায়, না একজন ব্যক্তির একদিনে কত লিটার জল লাগে, তাই তো, তোমার এলসিপিডির হিসাবে লিটার পার ক্যাপিটা পার ডে ওয়াটার ডিমান্ড, তাই তো। তাহলে এক্ষেত্রে কী বলেছে, ডোমেস্টিকে বলে দিয়েছি। এখানে আর কি কি হয়, এক তো আমাদের ডোমেস্টিক হয়, দ্বিতীয়ত তোমার ইন্ডাস্ট্রিয়াল হয়, কি ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড, আচ্ছা, তৃতীয়ত হয় তোমার পাবলিক ইউটিলিটি, এবং 4 নম্বরে যেটা হয় তোমার লিকেজ যে হয়, লিকেজ এগুলো হয়। তো আমাদেরকে এই ডোমেস্টিকটা জিজ্ঞেস করে দিয়েছে। তো ডোমেস্টিকের মধ্যে আমাদের যেটা হয় সেটা হচ্ছে তোমার 135 লিটার। তো টোটাল যদি আমরা ধরি সেটা 270 লিটার হয়, তো তার মাঝখানে ডোমেস্টিকটা আসে কত, 135 লিটার, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে কত আসে, দেখো এটাকে এইভাবে বলবো, এই যে ডোমেস্টিক না, ডোমেস্টিকটা হচ্ছে তোমার 50 থেকে 60 কী হয় পার্সেন্ট, 50 to 60%। তাহলে 50 to 60% মানে তোমার আসছে 135 এলপিসিটি, তাই তো, এটা কি এলপিসিটি। আর ইন্ডাস্ট্রিয়ালটা যদি বলি তাহলে ইন্ডাস্ট্রিয়াল আসছে কত, 20 to 25%। 20 to 25% মানে কত আসছে, 70 এলসিপিডি,
ঠিক আছে। তারপরে দেখো পাবলিক ইউটিলিটি আছে তোমার 5 থেকে 10% আসে। 5 থেকে 10% মানে হচ্ছে তোমার 10 LCPD। আর তোমার লিকেজ হচ্ছে তোমার 15 থেকে 20% আসে লিকেজ, মানে হচ্ছে তোমার 55 LPCD। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে, ডি হয়ে যাবে, মানে 135 লিটার। কিন্তু এখানটা একটা চ্যাট এখানটা রেখেছি, তোমাকে শেয়ার করব। ঠিক আছে, এই যে চার্টটা দেখো তোমরা, এই চার্টটা কী বলছে, এই চার্টটা বলছে দেখো এখানে ডেসক্রিপশান অ্যামাউন্ট অফ ওয়াটার লিটার হেড ইন লিটার হেড পার ডে। তো দেখো এখানে দেখো এই চারটাও কিন্তু আমাদের জানতে হবে। টোটাল কত, 135 ডোমেস্টিক, যেহেতু বলেছে এটা হচ্ছে ডোমেস্টিকের, কি ডোমেস্টিকে আমরা কি জানলাম, ডোমেস্টিকে হচ্ছে তোমার 50 থেকে 60% LPCDর হিসাবে, মানে হচ্ছে তোমার 135 LPCD, তাই তো। তো তোমার পার ডে, ঠিক আছে, কত লিটার করে লাগছে, যেমন দেখো বাথিংয়ের জন্য কত লাগছে, 55 লিটার। ঠিক আছে, ওয়াশিং অ্যান্ড ক্লোথের জন্য লাগছে 20 লিটার। ঠিক আছে, ফ্লাশিং অ্যান্ড WCর জন্য লাগছে 30 লিটার। ওয়াশিং দ্য হাউসের জন্য লাগছে 10 লিটার। ওয়াশিং অফ তোমার অ্যান্টিস্যালাইনের জন্য হচ্ছে 10, কুকিংয়ের জন্য 5, ড্রিঙ্কিংয়ের জন্য 5। তো টোটাল যদি আমরা দেখি তাহলে আসছে কত, 135 লিটার চলে আসছে। তো তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে দিতেই পারে, ঠিক আছে, ড্রিঙ্কিংয়ের জন্য ডোমেস্টিক পারপাসের জন্য তোমার ড্রিঙ্কিংয়ের জন্য কত লিটার জল লাগে, তোমাকে বলতে হবে 5%। বা তোমার ওয়াশিং দ্য হাউসের জন্য কত লাগে, সেটা হচ্ছে কত, 10 লিটার। তো এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো এই ছিল আজকের সেশন। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর যে প্রশ্নটা দিয়েছি সেটার এস্টিমেটের যে প্রশ্নটা, তো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে তার উত্তরটা জানিও। লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করো, আর কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ডিসক্রিপশানে দেখবে টেলিগ্রাম আর তোমার হোয়াটসঅ্যাপের কিন্তু লিঙ্ক রয়েছে, সেগুলো জয়েন করো এই নোটসগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো আজকে সেশনটা আমরা এখানটা শেষ করছি। নেক্সট পার্টে আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, বাই।